হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ কিছু মিথ্যাচার হচ্ছে। যদি শুধুমাত্র একটি ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করা হতো তাহলে আমি এই কথাগুলো বলতাম না। সার্বিক দিক বিবেচনা করলে এই মিথ্যাচারের কারণে সেনাবাহিনীকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে মুখোমুখি দাঁড় করানোর এক অপচেষ্টা চলছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। সেনাবাহিনীর বিরোধিতা করে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। নবনীতা চৌধুরী তিনি বললেন, সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি 5 তারিখে জননেত্রী শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উঠে তখন জননেত্রী শেখ হাসিনাকে সেনাপ্রধান কল দিয়ে বললেন, স্যার আমার প্রতি আস্থা রাখতে পারলেন না। তার মানে সেনাবাহিনীর প্রধানকে তিনি সমস্ত দায় দিয়ে দিলেন এবং তাকে দোষারোপ করলেন। এবং একইভাবে রেজাউল করিম তিনি বক্তব্য দিলেন, যেখানে তিনি নবনীতা চৌধুরীর মতো বললেন যে জননেত্রী শেখ হাসিনা যখন তিনি দেশ ছাড়ছেন, হেলিকপ্টারে উঠে গিয়েছেন, তখন সেনাবাহিনী প্রধান ফোন দিয়ে বললেন যে স্যার আমার প্রতি আস্থা রাখতে পারলেন না। তার মানে তারা প্রকারান্তরে এটা বুঝিয়েছে যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন শেখ হাসিনা সেখানে থাকুক, দেশে থেকে তিনি মৃত্যুবরণ করুক। কিন্তু প্রকৃত ঘটনাটা কি? আর তারা এই যে রেফারেন্সটা টানলেন যে সেনাবাহিনীর প্রধান ফোন করেছিল শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনার মুখ থেকে এই ধরনের কোনো কথাবার্তা আমরা শুনিনি। সত্যি বলতে কি, আমি আমায় প্রায় 10 আগস্ট কিংবা 11 আগস্টে আমি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলাম। আমিও মনে করতাম যে এই সেনাপ্রধান সমস্ত অপকর্ম ঘটিয়েছে। আমি ওনাকে সরাসরি ফোনে জিজ্ঞাসা করলাম যে এই সেনাবাহিনীর প্রধান আপনার আত্মীয়, তাকে আপনি সেনাপ্রধান বানালেন আর সেই আমাদের সকলের সাথে বেইমানি করলো, আওয়ামী লীগের এত বড় পতন ঘটালো। তখন অপর প্রান্ত থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে ধমক দিয়ে বললেন, তুমি পরিস্থিতি জানো না, সে আমাদের জীবন বাঁচিয়েছে। তো আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা তিনি মিথ্যা কথা বলেননি, তিনি সত্য কথাই বলেছেন। কারণ সেনাবাহিনী প্রধান না চাইলে জননেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে পারতেন না, শেখ পরিবারের একজন সদস্য দেশ ত্যাগ করতে পারতেন না, আওয়ামী লীগের কোনো নেতা দেশের বাইরে যেতে পারত না। যে সমস্ত নেতা কচুরিপানার তল দিয়ে ভারতে চলে এসে লন্ডনে চলে গিয়েছে, কোনো নেতা দেশ ত্যাগ করতে পারত না। এমনকি যারা জেলখানায়ও রয়েছে তাদেরকেও এই জামাত শিবির রাজাকার বাহিনী তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করত যদি সেনা প্রধান কিংবা সেনাবাহিনী এদেরকে নিরাপত্তা না দিত। সুতরাং এই যে কথাবার্তাগুলো জনাব ওবায়দুল কাদের বললেন, নবনীতা চৌধুরী বললেন, এমনকি রেজাউল করিম বললেন, তারা এত বড় জায়গায় থেকে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের প্রশাসন সম্পর্কে তাদের কি ন্যূনতম ধারণা নেই? একটি গণতান্ত্রিক সরকারের পতন হয়ে গেল, সেই পতনের পর রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে থাকে? সমস্ত অর্গানগুলো কাকে নিয়ন্ত্রণ করে ঘুরছিল? সে সময় সমস্ত কর্তৃত্ব ছিল সশস্ত্র বাহিনীর প্রধান অর্থাৎ 3 বাহিনীর প্রধানের হাতে। 3 বাহিনীর প্রধান হচ্ছেন জনাব ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ মদত ছাড়া জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে যেতে পারতেন না। আওয়ামী লীগের নেতাদের বাঁচানোর জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিরাপদে দেশের বাইরে পাঠানোর জন্য হলেও অন্তত ওয়াকারুজ্জামানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
আওয়ামী লীগ যদি শেখ হাসিনার নেতৃত্বে কখনো ঘুরে দাঁড়ায়, সেই কৃতিত্বের কিছু অংশ হলেও ওই ওয়াকারুজ্জামানের উপরে যাবে বলে আমি মনে করি। আর যারা ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের এই সমস্ত বক্তব্য নিয়ে আমার সন্দেহ হয় যে তারা কি আসলে আওয়ামী লীগের ভালো চায় নাকি চায় না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক সেটা চায় নাকি চায় না। পুরো সেনাবাহিনী তো আর আওয়ামী লীগের বিরোধী নয়, আর পুরো সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষেও নয়। তবে ওয়াকারুজ্জামান যে কর্মটি করেছে, শেখ হাসিনাকে বাঁচিয়ে তিনি তার যে ঐতিহাসিক কলঙ্ক থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছে, এজন্য তিনি ব্যক্তিগতভাবে আমার কাছে সর্বদা সম্মানের পাত্র হয়ে থাকবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।